প্রিয় শ্রোতা, শুনছেন FM ১০০.৮ মেগাহার্জে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। আজকের পর্ব মাটি ও পানি দূষণ রোধে করণীয়। কিশোর কিশোরীদের অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM ১০০.৮ মেগাহার্জে। গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি আবির হাসনাত বর্ণ। প্রিয় শ্রোতা, দেশটা আমাদের, মাটি পানি ও বায়ু বিশুদ্ধ রাখার দায়িত্ব সকলের। যে মাটি ও পানি আমাদের বেঁচে থাকার উৎস ছিল, অথচ তারাই এখন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে না। সীসা, পারদ, আর্সেনিক, লবণাক্ততা কিভাবে মিশিয়ে যাচ্ছে তা নিয়ে শুনুন আজকের নাটিকায়। নাটিকার নাম মাটি ও পানির মৃত্যু। অভিনয় করেছেন আবির হাসান বর্ণ, শামিমুল হক মাহি, নাভিদ মাহবুব আপ্তাহি, মালিহা মেহনাজ ঐশী। শ্রোতা বন্ধুরা, আসুন উপভোগ করি মাটি ও পানির মৃত্যু। আল্লাহ, এখন আমার কি হবে? এবার মনে হয় ফসলগুলো আর ভালো হবে না। মনে হয় শুধু শুধু এত কষ্ট করেছি, আর এতদিন পরিশ্রম আর লোন নিয়েছি, সেগুলো কি সব বিফলে চলে যাবে? কিন্তু কিন্তু এবার এরকম কেন হলো? এর আগে তো কোনোদিন এরকম হয়নি। আল্লাহ, এরকম কেন হলো? কেন? এবার তো সব দামি দামি সার, কীটনাশক সব দিয়েছি, তবু কেন এরকম হলো? ফসলগুলো তো ঠিক মতো বেড়ে উঠছে না, আর যেগুলো বেড়ে উঠছে সেগুলো ঠিক মতো কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে, কেমন জানি মরা মরা। এতদিন কষ্ট করে নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু কিন্তু এমন কেন হলো আল্লাহ? বেলাও তো দেখছি ফুরিয়ে আসছে, খিদেও লেগেছে। যাই, বাড়ি যাই। বুক ফেটে যাওয়ার মতো গরম রে বাবা, কলজেটা পুরো ভাজা ভাজা হয়ে গেল। বাড়িতে গিয়ে বিশ্রামেরও সুযোগ নেই। খেয়ে দে আবার দৌড় শুরু। কি যন্ত্রণা! বাবা, আজ তাড়াতাড়ি চলে এলে যে? এত দৌড়াচ্ছ কেন? পুরো হাঁপিয়ে গেছো। আজ কাজ শেষ, তাই চলে এলাম তাড়াতাড়ি। তাহলে তো ভালোই হয়েছে, চলো আগে বাড়ি যাই। আচ্ছা, তোমার স্কুলে পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালো। কিন্তু কিন্তু কি? বাবা, স্কুলের পানি অনেক খারাপ। হাতে মুখে পানি দিলে শুধু চুলকায়। ডাক্তার দেখাতে হবে। আমার পায়ের অবস্থা বেশ খারাপ। ডাক্তার? এতগুলো টাকা কোথায় পাবো? ও আল্লাহ, আমার যে কি হবে? কেন বাবা, কি হয়েছে? চলো চলো আগে বাড়ি যাই, তারপর সব বলছি। ইস, কি চুলকানি রে বাবা, একদম ছাড়বে না মনে হয়। কি কষ্ট! কি বেশি চুলকায়? এই বছর সবারই চুলকানি ধরেছে, কেউ বাদই যায় না। হ্যাঁ বাবা, স্যারজি বলেছেন এসব চর্মরোগ, খাদ্যের ভেজালের কারণে এসব হয় শুনেছি। কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার এর জন্য দায়ী। তাই নাকি? হ্যাঁ বাবা, কি যেন বলবে বলেছিলে? ফসল কেন ভালো হয়নি? কি আর বলবো বাবা, এবার ফসলগুলো অতটা ভালো হয়নি। গাছগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু বুঝছি না কেন এমন হলো। ও আল্লাহ, কেন? এমন তো হওয়ার কথা না। আমি কত যত্ন করছি, বিষ মেরেছি, দামি দামি সার দিয়েছি, কীটনাশক দিয়েছি, আরো কত কি। হ্যাঁ বাবা, আমি দেখেছি তো। তার উপর তোমার মায়ের পেটের ব্যথা হয়েছে, তোর আবার ডাক্তার দেখাতে হবে। আমি কি যে করব। বাবা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি মায়ের চিকিৎসায় মন দাও, দেখি আমার চর্মরোগ প্রাকৃতিক চিকিৎসায় ভালো হয় কিনা। তাহলে দেখ, আল্লাহ রহম করুক। আচ্ছা, তাবিব কেন স্কুল আসছে না? করে খোঁজ আছে ওর?
শুনেছি ওর নাকি টাইফয়েড হয়েছে, অবস্থা নাকি খারাপ। উমা, সে তো দেখে রোগ বাজিয়ে বসে আছে। সবার দেখি এখন শুধু অসুখই হচ্ছে। হ্যাঁ, গ্রামে ছড়িয়ে পড়ছে দিন দিন। শাফিন ভাইয়া, ঈশিতাপু, একটু সাহায্য দরকার। হ্যাঁ বলো অমিত। আসলে বাড়িতে অবস্থা ভালো না, এইবার ফসল ভালো হয়নি, মাও অসুস্থ, তাই আমার পায়ের চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে। আমি কাল তোর জন্য একটি ওষুধ তৈরি করে নিয়ে আসবো, আর তোকে ডাক্তারের কাছেও নিয়ে যাবো। কিন্তু তোর মায়ের কি হলো? ডাক্তার বলেছেন লিভারের রোগ ধরা পড়েছে, দূষিত খাবার বা পানির সমস্যা থেকে এসব হয়েছে। ও, কিন্তু সবার এমন রোগ হচ্ছে কেন? মাটি ও পানিতে মাত্রাতিরিক্ত লবণ, সীসা, প্লাস্টিক দূষণ বাড়ছে। বাংলাদেশে যে ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে তাতে থাকে লেড বা সীসা। এই ব্যাটারিগুলি কিভাবে ব্যবহার বা পরিবর্তন করা প্রয়োজন তার জন্য সচেতনতাই নেই। এছাড়া কৃত্রিম সার, বালাইনাশক বা কীটনাশক, রং, নর্দমার ময়লা কাঁদা, বর্জ্য পানি, লবণ ও চিংড়ি চাষের অবশিষ্টাংশ ইত্যাদি উৎস থেকে বিভিন্ন পদার্থ যেমন পারদ, ক্যাডমিয়াম, তামা, ক্রোমিয়াম, আর্সেনিক, লোহা, দস্তা, জিঙ্ক, টিন, ম্যাগনেসিয়াম, সীসা, কোবাল্ট মাত্রাতিরিক্তভাবে মাটিতে মিশে যাওয়ার ফলে সেই মাটি দূষিত হয়ে পড়ছে। সেগুলো পানিতে গেলে পানিও বিশুদ্ধতা হারাচ্ছে, যা মানুষ, উদ্ভিদ ও প্রাণীকুলের ক্ষতি করছে। আচ্ছা, এই কারণ। ইদানিং দূষণের মাত্রা আসলেই দিন দিন বাড়ছে। কিন্তু এইভাবে ছেড়ে দিলে কি হয়? আমাদের তো কিছু করা দরকার। যারা ব্যাটারি নষ্ট হওয়ার পর নতুন ব্যাটারি কেনেন, সেক্ষেত্রে পুরোনোটা নষ্ট হওয়ার সময় সঠিক পদ্ধতি অনুসরণ না করলে সীসা বা লেড মাটিতে মিশে যেতে পারে, যা জলাশয়ে পৌঁছে পানির বিশুদ্ধতা হারাতে পারে। এমনকি চিংড়ি চাষের বজ্র দূষণ তৈরি করছে, কারণ তা মাটিতে গিয়ে পুকুরের পানি দূষিত করছে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরাই কিছু করব। কাল স্কুলে এসে আমরা তিনজন বসেই আলোচনা করব। আজ আমি তাহলে আসি। এই যে অমিত, এদিকে এদিকে। চলো মাটির পাশের গাছতলায় বসি। হ্যাঁ চলুন। আমাদের এখানে একত্রে বসার কারণ সবার কাছে স্পষ্ট করতে চাই। আমাদের কক্সবাজার দূষণ মুক্ত করতে হবে, সকলকে রোগ থেকে পরিত্রাণ দিতে হবে। হ্যাঁ, আমাদের কিছু করতে হবে, কিন্তু কি করব আমরা? কিভাবে শুরু করব? আমি কিছু বলতে চাই। বলো বলো, সকলের মতামত প্রয়োজন। আমাদের গ্রামের বাড়ির পাশেই ছিল একটি জলাশয়, যা গ্রামের সকলের পানীয় জল ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো। তবে কিছুদিন ধরে গ্রামবাসীরা লক্ষ্য করছে জলাশয়ের পানি অনেক ঘোলা হয়ে যাচ্ছে এবং তাতে অদ্ভুত খারাপ গন্ধ আসছে। কৃষকরা তাদের চাষাবাদ থেকে আগের মতো বেশি ফলন পাচ্ছেন না, গাছপালাগুলোর স্বাস্থ্যও খারাপ হচ্ছিল। এই সমস্যার সমাধানের জন্য কৃষি অধিদপ্তর এবং আরও বিজ্ঞানীরা মিলে আমাদের গ্রামে গিয়ে পানি ও মাটি পরীক্ষা করে বিভিন্ন বিষাক্ত পদার্থ পায়। গ্রামের কাছাকাছি বড় বড় লবণ ও চিংড়ি চাষের ঘের আছে, সেখানে অবশিষ্টাংশ সঠিকভাবে নিশ্চিত হচ্ছে না। সেই সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার ব্যবহৃত সীসা, রাসায়নিক সার, কীটনাশক এবং বিভিন্ন ধরনের বর্জ্য মাটিতে মিশে যাচ্ছে, যা পরবর্তীতে পানির সাথে মিশে যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করা যেতে পারে। স্থানীয় সরকার এবং পরিবেশবাদী সংগঠনগুলোর সহায়তায় গ্রামে ভিডিও প্রদর্শনের আয়োজন করা যেতে পারে, যেখানে দেখানো হবে ব্যাটারি পরিবর্তনের সঠিক পদ্ধতি, কৃত্রিম সার এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার, এবং চিংড়ি চাষের অবশিষ্টাংশ সঠিকভাবে নিষ্কাশন করার উপায়। ধীরে ধীরে যদি গ্রামের মানুষ বুঝতে পারে, তখন মাটি ও পানি দূষণের কারণ, স্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি কমিয়ে আনা যাবে। হয়তো জলাশয়ের পানি আবার পরিষ্কার হতে পারে, ফসলও ভালো হতে পারে। খুবই ভালো। অমিতের কথাই সঠিক, আমরা সেই পথে এগোবো। এখন আমাদের দূষণের এলাকায় যেতে হবে এবং দূষণের কারণ জানতে লেগে পড়তে হবে। আমরা কোন কোন এলাকায় কাজ করব? আমার মনে হয় নদীর পাড়ের স্থানসমূহ, সমুদ্র পাড়ের দূষিত জায়গা এবং কৃষিক্ষেত। এছাড়াও আমরা
মাটি ও পানিবাহিত রোগগুলো শনাক্ত করে কারণ খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে এক কাজ করা যায়, আমরা কাজ ভাগ করে ফেলি। আমি যাব রোগাক্রান্ত ব্যক্তিদের খোঁজ খবর নিতে, আর তোমরা দুইজনে মিলে দূষণের কারণ ও ফলাফল খুঁজতে। খুবই ভালো, তাহলে কাজ শুরু করা যায় এখনই। কাজ তো অনেক দূরে গিয়েছে। তবে কি হবে আমাদের এই নদী? কিছুদিন আগেও একদম পরিষ্কার ছিল, এখন দেখো কিভাবে দূষিত হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে গ্রামবাসীরা বলেছে নদীর পানি আর পানির যোগ্য নেই। কিছুদিন আগে যারা গোসল করতে গিয়ে পানি খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। কিছু মানুষের কলেরা, আমাশয়, টাইফয়েডও হয়েছে। ঠিক বলেছ, পায়খানা ও মলমূত্রের পানি, আবর্জনা, বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীতে গিয়ে পড়ছে। শিল্প কারখানার বর্জ্য, কীটনাশক, তেল, রং সবকিছু মিলে নদীর পানি বিষাক্ত হয়ে উঠছে। আমাদের আর সময় নেই, কিছু একটা করতেই হবে। প্রিয় গ্রামবাসী, আপনারা দেখছেন না কিভাবে নদী ও পানির পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে? সীসা, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম এসব পানিতে মিশে গিয়ে শুধু পানি নয়, প্রাণী ও গাছপালা ধ্বংস করছে। আজ যদি পানি দূষিত হয়ে যায়, কাল হয়তো গ্রামের সমানে রোগ ছড়িয়ে পড়বে, অথবা নদীর মাছ ও উদ্ভিদ মারা যাবে। আমরা কি আর কখনো সুস্থ পানি পাবো না? ঠিক বলেছ, যদি এই দূষণ বন্ধ না হয় গ্রামবাসীরা আরও অসুস্থ হয়ে পড়বে। দূষিত পানি নদীতে যেন না যায় তার ব্যবস্থা করতে হবে। আমাদের একটি বিকল্প আছে, বাইপাস ক্যানেল পদ্ধতি। কলকারখানার বর্জ্য নদীতে না গিয়ে বাইপাস ক্যানেলে যাবে, যেখানে সেগুলো নিরাপদে নিষ্কাশন করা যাবে। প্লাস্টিক, তেল, রং এসব নদীতে ফেলা বন্ধ করতে হবে। প্রিয় গ্রামবাসী, পানি আমাদের জীবনের অমূল্য সম্পদ, কিন্তু আমরা যদি এইভাবে দূষণ বন্ধ না করি, তাহলে একদিন নদী আর আমাদের জীবনে কিছুই দিতে পারবে না। আমি নিজেই দেখেছি আমাদের পুকুরের পানি কেমন বদলে গেছে। গ্রামের অনেক মানুষের কলেরা ও টাইফয়েডে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। যদি এই পানি চলতে থাকে তাহলে আমাদের আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, আর কৃষক ভাইদেরও উচিত কীটনাশক সঠিকভাবে ব্যবহার করা। আমরা প্রস্তুত, আমরা আমাদের পানি সম্পদ রক্ষা করব। আমাদের আরও কিছু কাজ করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ের বিজ্ঞানাগারে মাটি ও পানি বিষয়ক একটা পরীক্ষা করতে পারি। এক্ষেত্রে একই প্রজাতির কয়েকটি গাছ নির্বাচন করে জৈব সারযুক্ত মাটি, রাসায়নিক সারযুক্ত মাটি, লবণাক্ত ও সমুদ্র উপকূলীয় অঞ্চলের মাটি, দূষিত পানির ব্যবহার ও সুপেয় পানি ব্যবহার করে দেখতে পারি। এতে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, আর কৃষিক্ষেত্রে মাটি দূষণের কারণটিও খুঁজে বের করতে পারবো। চমৎকার আইডিয়া, কিন্তু এর জন্য আমাদের বিজ্ঞান স্যারের সহায়তা প্রয়োজন। এছাড়া আমরা স্থানীয় কৃষি বিষয়ক অধিদপ্তরেও যোগাযোগ করতে পারি। চলো তাহলে বিজ্ঞান স্যারের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, চলো চলো। এই যে দেখো, আমি শুধুমাত্র জৈব সার ব্যবহৃত গাছটি এখনো সতেজ আছে, বাকিগুলো কেমন নেতিয়ে পড়ছে। হ্যাঁ, আর এই দেখেন, এই দেখেন কেমন মরা মরা, ঠিক এইবারের ফসলগুলোর মতো। এই যে দেখো, ট্যাগ লাগানো আছে, এই গাছটিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। এই কারণে আমাদের পরিবেশ ও মাটির উর্বরতা আজ হুমকির মুখে। শুনেছি বাংলাদেশের বেশিরভাগ কৃষি জমি উর্বরতা হারিয়েছে। তাহলে আমাদের দ্রুতই কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমাদের উচিত একজন অভিজ্ঞ কারোর সাথে বসে পরামর্শ করা, যিনি আমাদের মাটি ও পানিবাহিত রোগ থেকে মুক্তির কারণগুলো বলে দিতে পারবেন। শফিক ভাই, আমাদের খাবার ও পানি নির্বাচনে সচেতন হতে হবে। নদীর পানিগুলো দূষিত, আর কলের পানি খাওয়ার যোগ্য। দেখেছো, ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে এবং নদীর পানি দিন দিন লবণাক্ত হয়ে যাচ্ছে। একসময় নদী ছিল আমাদের জীবন ধারণের মূল উৎস, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের কারণে দূষণ বেড়েই চলেছে। আমাদের গ্রামে এখন নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে।
মানুষ কোনোভাবে ফুটিয়ে পানি পান করছে। এই জন্যই তো মানুষের কলেরা, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়ার মতো রোগ বেড়ে যাচ্ছে। রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা গ্রামবাসীকে সাথে নিয়ে নদী পরিষ্কার করার কাজ শুরু করব। কোনো ধরনের বর্জ্য যেন বাইরে না আসে তা বন্ধ করে দিব। মাসখানেক পরে দেখা যাবে নদী অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গ্রামবাসীরা যেন আবার নদীকে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করব। এটি আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব এটি রক্ষা করা। জলবায়ু পরিবর্তন, পানির সংকট এগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা। মাটি ও পানি রক্ষা করা মানেই জীবনের রক্ষা। আমরা চাই না অপরিকল্পিত নগরায়ন হোক, চাই সুস্থ, সুন্দর, দূষণমুক্ত একটি সমাজ। দেশটা আমার, আপনার, তাই সকলে ঐক্য ও সচেতনতার মাধ্যমেই আমরা দূষণমুক্ত কক্সবাজার করতে পারব। এখন আর আগের মতো মাটিতে প্রাণ নেই। একসময় যা ফলন হতো এখন সেই ফলন পাওয়া যায় না। ধান গাছ আর এত জো হয় না, সবুজ নেই। মনে হয় যেন মাটি আর আমাদের সহায় নয়। আগামী দিনে আমাদের কক্সবাজার কিভাবে সুরক্ষিত থাকবে সেই চেষ্টা করতে হবে। মাটি এখন আমাদের বন্ধু নয়, শত্রু হয়ে দাঁড়িয়েছে। জমিতে কীটনাশক আর রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার, অপরিকল্পিত নগরায়ন আর চিংড়ি চাষের কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে। এই মাটির স্বাভাবিক উৎপাদনগুলোর যে পরিবর্তন ঘটেছে তার ফল ভোগ করছে সবাই। প্রিয় কৃষকবৃন্দ, আমরা প্রয়োজনের তুলনায় কম রাসায়নিক সার ব্যবহার করব। জৈব সার ব্যবহার ভালো। যে কোনো প্রয়োজনে কৃষি অধিদপ্তর আপনাদের পাশেই রয়েছে। এগুলো যদি বন্ধ না হয় তবে আমাদের পরবর্তী প্রজন্ম কি খাবে? পরিবেশ ও মাটির সঠিক যত্ন নিতে হবে। সবসময় রাসায়নিক সারই ব্যবহার করে আসছে। জমির ফসলের ফলন ভালো পাওয়ার জন্য কেমিক্যাল সার ছাড়া আর কি উপায় আছে? মাটির সঠিক উপাদানগুলো যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো যদি ঠিক না থাকে তাহলে ফসল ভালো হবে না। আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। পাশাপাশি মাটি সঠিকভাবে পরীক্ষা করতে হবে যাতে মাটির উপাদান ঠিক থাকে। মাটিকে শ্বাস নেওয়ার সুযোগ করে দিতে হবে। তবে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য এবং মাটির পুষ্টি ধরে রাখতে। আমরা যদি একযোগে কাজ করি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মাটি ও পানি বাঁচলে কৃষি বাঁচবে এবং সুরক্ষিত হবে মানুষের জীবন। প্রিয় শ্রোতা, কৈশোরের কলরব অনুষ্ঠান শুনছেন FM 100.8 মেগাহার্জে। মাটিতে জৈব সার ব্যবহার করে এবং পায়খানা ও মলমূত্রের পানি, আবর্জনা, বিষাক্ত রাসায়নিক পদার্থ যেন সমুদ্র, নদী ও জলাশয়ে না মিশে তার জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সম্মিলিত উদ্যোগ কিভাবে নেওয়া যায় তা নিয়ে এখনকার পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান। গানের শিরোনাম সবুজ কৃষি ও নীল পানির দেশে। গানে কণ্ঠ দিয়েছেন শামিমুল হক মাহি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। মাটি আর পানি যেন থাকে অমলিন, দূষণ যেন না তাদের ছোঁয় কোনোদিন। মাটি আর পানি যেন নিতে পারে শ্বাস, বন্ধু চলো করি নতুন এক প্রয়াস। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। পলিথিন
ফেলে দূষণ নিজেই করছি ভুল, নদীর ধারা থেমে যায়, ধ্বংস হয় প্রাণীকুল। পলিথিন ফেলে দূষণ নিজেই করছি ভুল, নদীর ধারা থেমে যায়, ধ্বংস হয় প্রাণীকুল। ভালো ভালো কাজ করি, পরিবেশ ঠিক রাখি, ভালো ভালো কাজ করি, পরিবেশ ঠিক রাখি। এসো তাই আমরা প্রতিজ্ঞা করি, সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। গাছ লাগাও, জীবন বাঁচাও, রাখো পরিচ্ছন্ন, সবাই মিলে পরিবেশ করব পরিপূর্ণ। গাছ লাগাও, জীবন বাঁচাও, রাখো পরিচ্ছন্ন, সবাই মিলে পরিবেশ করব পরিপূর্ণ। কিশোর কিশোরী একই সাথে কাজ করি, কিশোর কিশোরী একই সাথে কাজ করি, সুন্দর পরিবেশ আমরাই গড়ি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। মাটি আর পানি যেন থাকে অমলিন, দূষণ যেন না তাদের ছোঁয় কোনোদিন। মাটি আর পানি যেন নিতে পারে শ্বাস, মাটি আর পানি যেন নিতে পারে শ্বাস। বন্ধু চলো করি নতুন এক প্রয়াস, সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। সবুজে ভরা এই পৃথিবী রক্ষা করো বন্ধু তুমি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সবুজ কৃষি ও নীল পানির দেশ নিয়ে আপনারা গান উপভোগ করলেন। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। আজকের পর্ব পানি ও মাটি দূষণ রোধে করণীয় প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। মাটি ও পানি বাঁচান, মানুষের অস্তিত্ব বাঁচান।